হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আমার নাম শামীম আক্তার। তো আজকে আমরা শুরু করছি কার্বন এবং এর যৌগসমূহ, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস। তো আমরা পৃথিবীতে যেসব জিনিসগুলো দেখি সেগুলো বেশিরভাগ তার তৈরির পিছনে কার্বনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তার মানে কার্বন একটা পদার্থ, যেমন আমাদের শরীর, এখানেও কার্বন একটা অন্যতম দরকারি বস্তু যেটা ব্যবহার হয় পৃথিবীতে বেশিরভাগ। বিশেষ করে যেসব কালো দেখবে সবগুলোতে কার্বন থাকে, কালো কালার যে কোনো জিনিস, আমার এই পেনটা, আমার বোর্ড টোর্ড সব কিছুতে কার্বন থাকবে। কার্বন একটা অতি অপরিহার্য জিনিস, একদম অত্যন্ত দরকারি জিনিস, ঠিক আছে। কার্বন ভূপৃষ্ঠে খনিজ রূপে কার্বনেট, বাইকার্বনেট, কয়লা, খনিজ তেল, এগুলো সবগুলো কিন্তু কার্বন। কয়লা, খনিজ তেল, বাইকার্বনেট, কার্বনেট সব কিছুতেই কার্বন অবশ্যই থাকে। মাত্র 0.02% এবং বায়ুমণ্ডলে 0.03%। এটা অনেক সময় পরীক্ষাতে থাকে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, 0.03%, ঠিক আছে। আর ভূপৃষ্ঠে খনিজ রূপে 0.02% পাই আমরা, এটা হয়ে যাচ্ছে ভূপৃষ্ঠে, ঠিক আছে। আর এটা বায়ুতে কার্বন ডাইঅক্সাইড রূপে 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। কার্বন গঠিত বন্ধন বা সমযোজী বন্ধন, বন্ডিং ইন কার্বন দ্য কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন, যেটা ইংরেজি হলো কোভ্যালেন্ট বন্ড। ইংরেজি টার্মগুলো আমি বারবার বলছি, অবশ্যই তোমাদের একটু করে দেখে যেতে হবে। অনেক সময় বাংলাতে লিখে দেবে কোভ্যালেন্ট বন্ড, তখন সমযোজী বন্ধন মানেই যে কোভ্যালেন্ট বন্ড সেটা তোমাদের বুঝতে হবে। এগুলো অনেক কিছুই লেখা আছে, ঠিক আছে। এখানে অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম, ইথানল, মিথেন, এগুলো সব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। যেটা মেন বিষয়গুলোতে আমরা যাবো আর কি, ঠিক আছে। এগুলো অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা একটু পড়বো কিরকম। আমরা জানি সর্ববহিস্থ কক্ষটিকে ইলেকট্রন দ্বারা পূর্ণ করার প্রবণতা, অর্থাৎ নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রাপ্তির প্রবণতার দ্বারাই কোনো মৌলের সক্রিয়তাকে বর্ণনা করা যায়। মানে এই যে কক্ষপথগুলো ছিল এক একটা, যেগুলোতে ইলেকট্রনগুলো ঘুরছিল, তার লাস্টের যে কক্ষপথ, তার ইলেকট্রন বিন্যাসটা নোবেল গ্যাসের মতন হতে চাইবে, তার উপর নির্ভর করে আমরা সক্রিয়তাটাকে বিচার করব সেই মৌলটা। আয়নীয় যৌগ গঠনকারী মৌলগুলি ইলেকট্রন পূর্তির এই ঘটনাকে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সংগঠিত করে, ঠিক আছে। কার্বনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন উপস্থিত থাকে। কার্বন যে মৌলটা আছে তার সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, ওকে। এবং নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কার্বনের 4টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার প্রয়োজন হয়। মানে এরকম যদি লাস্টের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে কার্বনের, এটা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস হয়, ঠিক আছে, 4টি ইলেকট্রন থাকছে বহিস্থ কক্ষপথে, তো হয় সে 4টে বর্জন করে দেবে, না হলে 4টে গ্রহণ করবে। তাহলে লাস্টের কক্ষপথে 8টা হলে স্যাচুরেট হয়ে যাবে, ঠিক আছে, সে শান্ত হয়ে যাবে। শান্ত হওয়ার জন্য সে 4টে হয় ছেড়ে দেবে, নাহলে 4টে গ্রহণ করে 8টা করে নেবে, ঠিক আছে। এটাই বলা হচ্ছে 4টি ইলেকট্রন গ্রহণ করে কার্বন C4- অ্যানায়ন গঠন করবে, কিন্তু কার্বনের নিউক্লিয়াসে 6টি প্রোটন থাকায় এর পক্ষে 8টি ইলেকট্রনকে ধরে রাখা, অর্থাৎ 4টি অতিরিক্ত ইলেকট্রনকে ধরে রাখা কষ্টকর। মানে বাইরের কক্ষপথে আরো 4টি ইলেকট্রন করে 8টা করে ও স্যাচুরেট হয়ে যাবে, এটার ক্ষমতাটা খুব কম, কারণ ব্যালেন্স করতে হবে চার্জটাকে, না, যে ইলেকট্রনের তো নেগেটিভ চার্জ আছে আর মাঝখানে থাকছে প্রোটন আর নিউট্রন থাকছে, তো প্রোটনের তো পজিটিভ চার্জ, সেটাকে ব্যালেন্স করতে হবে, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জকে। তো এটা একটা ছোট্ট আমি একটা করে বোঝাই, ঠিক আছে। এইখানে থাকছে প্রোটন আর নিউট্রন। নিউট্রন যেহেতু কোনো চার্জ নয়, কোনো আধান থাকে না, সুতরাং আমি প্রোটনের আধানটাকে নিচ্ছি, পজিটিভ আধান। আর এখানে থাকছে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন থাকছে যার নেগেটিভ আধান, ওকে। এবার 4টে থাকছে কার্বনের ক্ষেত্রে, লাস্টের কক্ষপথটাতে 4টে ইলেকট্রন থাকছে। এবার
সে যদি 4টে ইলেকট্রন আরো নেয় তাহলে 8টা হয়ে স্যাচুরেট হতে যাবে, মানে স্থায়ী হতে যাবে, শান্ত হতে যাবে, স্টেবল হতে যাবে। কিন্তু এই যে পজিটিভ চার্জটা আছে সেই তো আসলে এই ইলেকট্রনগুলোকে ধরে রাখে, আকর্ষণ করে, পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনকে আকর্ষণ করে ধরে রাখে। কিন্তু যখনই বেশি হয়ে যাবে, বেশি ইলেকট্রন হয়ে যাবে, মানে বেশি নেগেটিভ চার্জ হয়ে যাবে, তখন এই প্রোটনের পক্ষে এগুলোকে ধরে রাখা সম্ভব হবে না, খুব কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, তাই এই সম্ভাবনাটা খুবই কম যে সে 4টে ইলেকট্রন গ্রহণ করে স্টেবল হবে। সে না কি করবে, 4টে ইলেকট্রনকে বর্জন করে স্টেবল তার পক্ষে সহজতর হবে। ঠিক আছে, 4টি ইলেকট্রন বর্জন করলে C4- ক্যাটায়ন গঠন করবে। 4টি ইলেকট্রন বর্জনের এই প্রক্রিয়াটি সংঘটিত হলে বিশাল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এর ফলে কার্বনের যে ক্যাটায়নটি পাওয়া যাবে তার নিউক্লিয়াসে 6টি প্রোটন থাকবে যারা মাত্র 2টো ইলেকট্রনকে ধরে রাখবে। এই সমস্যাটি অতিক্রম করার জন্য কার্বন পরমাণু নিজেদের মধ্যে অথবা অন্য মৌলের পরমাণুর সাথে ইলেকট্রন ভাগীদারিত্ব করে। এই ভাগীদারিত্বটা আমরা এবার বুঝবো, এখানে ডাইরেক্ট এখানে চলে যাব। হাইড্রোজেনের পরমাণু, এই ভাগীদারিত্ব জিনিসটা কি এটা আমরা বুঝবো। যে হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, ভাগীদারিতে যুক্ত ইলেকট্রন জোটটি দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি একক বন্ধন তৈরি করে এমন ধরে নেওয়া হয়। এগুলো তো কাল্পনিক, এই জিনিসটা বোঝানোর জন্য আঁকা হয়েছে, বুঝতে পারলে? এগুলো যে এরকমই ঘটে সেটা কারো জানা নেই। ঠিক আছে, একটা স্ট্রাকচার দেখে নেওয়া হয়েছে এখানে। ওকে, ছবি এঁকে বোঝানোর চেষ্টা করা হয়েছে না, কিভাবে একটা সংকেত নিলে আমরা খুব বুঝতে পারবো কিরকম। আমি এইসব উদাহরণ থেকে বাইরে গিয়ে একদম সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মন লাগিয়ে বোঝার চেষ্টা করো জিনিসটা। কার্বন, ঠিক আছে, এর বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকছে। ঠিক আছে, 4টি ইলেকট্রন থাকছে, তো 4টে নিয়ে কাজ করবে। 4টে ইলেকট্রনকে আমরা 4টে হাত হিসেবে বর্ণনা করব। ওকে, এখানে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, উদাহরণ নিয়ে CH4 বা মিথেন যেটাকে বলি আমরা। ঠিক আছে, সেটার স্ট্রাকচার দেখবো আমরা কিভাবে হয়। কার্বন, এই কার্বনটাকে নিলাম, কার্বনের বহিস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন থাকছে। ঠিক আছে, 1 2 3 4, এগুলোকে আমরা হাত হিসেবে দেখালাম বোঝার জন্য জাস্ট। ঠিক আছে, এইবার হাইড্রোজেন কি হচ্ছে, আগে এঁকে নিই জিনিসটা না। কি হচ্ছে, হাইড্রোজেনের একটা পরমাণু দিচ্ছে, আর এর হাতে কার্বন ডট যদি দেই আরো ভালো হবে। এই 4টে পরমাণু বহিস্থ কক্ষপথে হাইড্রোজেন একটা একটা করে নিয়ে আসলো। ওকে, কেন নিয়ে আসলো আমি সেটাও বোঝাবো, 1 মিনিট। এবার এই জিনিসটা লক্ষ্য করো যে এগুলোকে গোল করছি আমি, এই দুটো দুটো করে। কি হচ্ছে, কার্বন কটা পেল, কার্বন 1 2 3 4 5 6 7 8, তার কিন্তু 8টা হয়ে গেল ইলেকট্রন, সে স্টেবল হয়ে গেল। তার নিকটতম যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস ছিল তার স্ট্রাকচারটা সে বানিয়ে ফেললো, তারপরে সে স্থায়ী হতে চাইলো। আমি প্রথমেই বলেছিলাম মৌলগুলো প্রকৃতিতে স্টেবল হতে চায়, সেই কারণে নিকটতম নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর গঠনটা সে ধারণ করতে চায়। তো লাস্টের কক্ষপথে 8টা হতে হবে, কার্বনে ছিল 4টে, হাইড্রোজেন চলে আসলো। হাইড্রোজেন এসে কি করলো, হাইড্রোজেনে বলল যে ভাই আমার লাস্টের কক্ষপথে একটা আছে। হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি, হিলিয়াম, যার স্ট্রাকচারে 2টো ইলেকট্রন থাকে বাইরের কক্ষপথ। আমি সবসময় বাইরের কক্ষপথ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, হিলিয়ামের 2টো থাকে, তো হাইড্রোজেন চাইবে হিলিয়ামের মতন তার লাস্টের কক্ষপথে 2টো ইলেকট্রন যেন থাকে। তো না কি করলো, কার্বন আসলো, বললো ভাই আমার তো 4টে আছে লাস্টের কক্ষপথে। ঠিক আছে, এবার হাইড্রোজেন বললো যে আমার কক্ষপথে তো লাস্টের কক্ষপথে একটা আছে, আমার একটা করে প্রয়োজন। তো বললো ঠিক আছে ভাই তুমি 4 জন হাইড্রোজেনকে ডেকে আনো। নিয়ে আসলো, চলে আসলো 4টা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা পরমাণু দিয়ে দিল। হাইড্রোজেন চলে আসলো, তার একটা পরমাণু, আরেকটা হাইড্রোজেন আসলো, তার একটা পরমাণু, আরেকটা হাইড্রোজেন আসলো, তার একটা পরমাণু। এইবার এই যে কার্বন আছে সে 4 জন হাইড্রোজেন,
চারজন হাইড্রোজেনের সঙ্গে তার পরমাণুগুলো ভাগিদারিত্ব করে নিল, ভাগাভাগি করে নিল, যে ভাই তুই এটা ইউজ কর, আমরা দুজনে মিলে ইউজ করব এই দুটো, ঠিক আছে? এই হাইড্রোজেন আর এই কার্বন এই দুটো ইউজ করবে, এই হাইড্রোজেন আর এই কার্বন এই দুটো ইউজ করবে, এরা দুজন এটা ইউজ করবে, এটার জন্য ইউজ করবে। তাতে সুবিধা কি হলো? কার্বন বললো যে আমার 8টার দরকার ছিল, আমার 8টা তো হয়ে গেছে তোদের 4জনকে নিয়ে, সবাই একটা একটা করে দিয়েছিস। আর এই আলাদা আলাদা হাইড্রোজেনকে বললো যে কার্বনের থেকে আমরা সবাই একটা একটা করে পরমাণু ভাগে নিলাম, নিয়ে আমাদেরও দুটো দুটো করে হয়ে গেল, তাহলে দুজনেরই কাজ হয়ে গেল, দিয়ে একটা স্টেবল একটা জিনিস তৈরি করে ফেললো কি, CH4 মিথেন। এইভাবে যৌগগুলো তৈরি হয়, কার্বনের যে যৌগগুলো আছে এইভাবে তৈরি হয়। কার্বনের সবসময় 4টে থাকবে, সে 4টে নিয়ে বিভিন্ন খেলা করবে, আমরা সেটাই এই চ্যাপ্টারে দেখব। সেইটাকে অনেক সময় মানে ভালো করে বোঝানোর জন্য 4টে হাত বলা হয়। কার্বনের 4টে হাত মানে 4টে পরমাণু আছে, তারা বিভিন্নভাবে যোগ হয়, ঠিক আছে? সেটাই আমরা দেখব। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। এবার এই জিনিসটা অক্সিজেনের ক্ষেত্রে দ্বিবন্ধন, এগুলো জিনিসগুলো বুঝতে হবে। এই যে CH4 এর যে জিনিসটা আমি দেখালাম এখনই, এবার এই জিনিসগুলো তোমরা মানে ডিটেলস পরীক্ষা বোর্ডের এক্সাম হলে ঠিক আছে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদেরকে তো ছবিগুলো আঁকতে হবে না, তো এই ছবিগুলো প্রয়োজন নেই। তবে একটা মনে রাখবে যে হাইড্রোজেনের দুটো প্রয়োজন হচ্ছিল লাস্টের কক্ষপথে, তাই সে একটা একটা করে দিয়ে ইয়ে করে নিল। অক্সিজেনের ক্ষেত্রে 2টো, নাইট্রোজেনের ক্ষেত্রে 3টে, ঠিক আছে? এগুলো পরে আমরা ছবিতে দেখতে পাবো, ঠিক আছে? দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় ভাগীদারিত্বের মাধ্যমে গঠিত এই বন্ধনকে সমযোজী বন্ধন বলা হয়। সমযোজী বন্ধন তাহলে কি বললাম? এই জিনিসটা যেটা বোঝালাম আমি মিথেনের এই যে বন্ধনটা তৈরি করলো ভাগীদারিত্ব করে ইলেকট্রনগুলোকে, তাদের সর্ববহিস্তর কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তারা ভাগাভাগি করে নিল, সেই যে বন্ধনটা তৈরি হলো তাদের মধ্যে, অ্যাট্রাকশনটা, সেই বন্ডটা তৈরি হলো, বন্ড, সেটাকে আমরা বলবো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধনে আবদ্ধ অণুতে অনুমধ্যস্থ বন্ধনগুলি যথেষ্ট পরিমাণ শক্তিশালী হয়, কিন্তু আন্তঃপারমাণবিক আকর্ষণ বল ভীষণ দুর্বল, ফলে এই যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। সমযোজী বন্ধন যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। এইবার কার্বন মৌলটিকে ভৌত ধর্মের যথেষ্ট পার্থক্য সহ প্রকৃতিতে বিভিন্ন রূপে পাওয়া যায়। আমরা আগেই পড়েছি কার্বনের বিভিন্ন রূপভেদ, যেরকম ডায়মন্ড বা হিরক, গ্রাফাইট, এগুলো এরা উভয়ই পরমাণু দিয়ে, কার্বন পরমাণু দিয়ে গঠিত। দুটি রূপের কার্বন পরমাণুগুলি কিভাবে যুক্ত হয়েছে তার প্রকৃতির মধ্যেই রূপ দুটির পার্থক্য অন্তর্নিহিত রয়েছে। হিরকের মধ্যে প্রতিটি কার্বন পরমাণু অপর 4টি কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ থাকে এবং শক্তিশালী ত্রিমাত্রিক গঠন তৈরি করে। হিরকের ক্ষেত্রে ত্রিমাত্রিক গঠন করে। গ্রাফাইটের মধ্যে প্রতিটি কার্বন পরমাণু একই তলে অপর 3টি কার্বন পরমাণুর সাথে বন্ধনে ষড়ভুজাকার আকারে বিন্যস্ত থাকে। কেন রিডিং করছি একটু পরে বলছি। এই বন্ধনগুলোর মধ্যে একটি দ্বিবন্ধন উপস্থিত থাকে, এভাবে এরা কার্বনের যোজ্যতার চরিতার্থ হয়। গ্রাফাইটের ষড়ভুজাকার বিন্যাসটি একটি স্তরের উপর আরেকটি বিন্যস্ত থাকে। এখানে কোশ্চেনটা এরকম থাকে, হিরক, গ্রাফাইট এগুলো তো কার্বনের রূপভেদ, এটা জেনেই গেলে। ত্রিমাত্রিক গঠন কোন রূপভেদে দেখা যায়? হিরকের। ষড়ভুজাকার বিন্যস্ত কোথায় দেখা যায়? গ্রাফাইটে। গ্রাফাইটের ক্ষেত্রে ষড়ভুজাকার। আর ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল গঠন স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডায়মন্ডের ক্ষেত্রে বা হিরকের ক্ষেত্রে দেখা যায়। এইভাবে কোশ্চেনটা থাকে, সেই জন্য এখানে দাগটা দিলাম আমি। ত্রিমাত্রিক গঠন হিরকের ক্ষেত্রে, ষড়ভুজাকার আকার গ্রাফাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই যে দেখবে হিরকের গঠনটা, এই যে গোল গোলগুলো আছে এগুলোকে একটা কার্বন পরমাণু, ঠিক আছে? এইভাবে থাকে হিরকের ক্ষেত্রে। এখানেও সেই সবগুলো কিন্তু কার্বনই পরমাণু, কিন্তু কিভাবে তারা সজ্জিত থাকছে তার উপর নির্ভর করে বিভিন্ন রূপভেদগুলো আমরা পেয়ে যাচ্ছি। এটা হিরক চলে গেল, এটা গ্রাফাইট একটার উপর প্যারালালি সমান্তরালভাবে থাকে, ঠিক আছে, ষড়ভুজাকার আকৃতিতে। আর একটা বাকমিনস্টার ফুলারিন বা C60 গঠন, এটাও অনেক সময় এক্সামে থাকে। C60 এর গঠনটা কিরকম, ঠিক আছে, ফুটবলের নয় আমরা বলবো। এই দুটো ভিন্ন গঠনের জন্য হিরো গ্রাফাইটের ভৌত ধর্মের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু এদের রাসায়নিক ধর্ম কোনো পরিবর্তন থাকে না, একই হয়। জ্ঞাত পদার্থগুলির মধ্যে হিরোগুলো সর্বাধিক শক্ত পদার্থ, কিন্তু গ্রাফাইট হলো নরম, পিচ্ছিল এবং পদার্থ, তড়িতে সুপরিবাহী। বিশুদ্ধ কার্বনকে উচ্চ চাপে এবং উচ্চ উষ্ণতায় উত্তপ্ত কৃত্রিমভাবে হীরক সংশ্লেষ করা হয়। হীরক সংশ্লেষ করা যায়, হীরে তৈরি করা যায়
কার্বনকে, বিশুদ্ধ কার্বন লাগবে, সেটাকে উচ্চ চাপে উচ্চ উষ্ণতায় হীরকে পরিণত করতে পারি আমরা। সংশ্লেষিত হীরকের আকার ছোট হয়, কিন্তু এরা দেখতে হুবহু প্রাকৃতিক হীরের মতোই হয়। কার্বনের বহুরূপতার অন্য আরেকটি শ্রেণী হলো ফুলারিন সমূহ। সর্বপ্রথম যে ফুলারিনটি শনাক্ত করা গিয়েছিল সেটি হলো C60। এটা মনে রাখবে, সর্বপ্রথম যে ফুলারিনটি আমরা পেয়েছিলাম সেটা হলো C60, যার মধ্যে কার্বন পরমাণুগুলি একটি ফুটবলের আকারে বিন্যস্ত থাকে। এটি দেখতে অনেকটা ভূগণিত গম্বুজ জিওডেসিক ডোমের মতো দেখতে। ঠিক আছে, এইবার কার্বনের বহুমুখী চরিত্র, বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখব। কার্বন পরমাণু অন্য পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে বলেই এত বিশাল সংখ্যক কার্বন গঠিত যৌগ পাওয়া যায়। কার্বনের এই বিশেষ ক্ষমতাকে আমরা ক্যাটিনেশন বলা হয়। ক্যাটিনেশন কি তাহলে? কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে বলেই এরা বিশাল সংখ্যক কার্বন গঠিত যৌগ পাওয়া যায়। কার্বনের এই বিশেষ ক্ষমতাকে ক্যাটিনেশন বলে, যে একটা কার্বন আরেকটা কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই যে সমযোজী বন্ধন তৈরি করার ক্ষমতা কার্বন পরমাণুর, এটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এই যৌগগুলোর মধ্যে কার্বনের বৃহৎ সরল শৃঙ্খল থাকতে পারে, বৃহৎ শাখা শৃঙ্খল থাকতে পারে, এমন কার্বন পরমাণুগুলি বলয়ের আকারেও বিন্যস্ত থাকে। ঠিক আছে, কার্বনের যে সকল যৌগের দুটি কার্বনের মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদের অসম্পৃক্ত যৌগ বলে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আমি এক্সামে আসতে দেখেছি। এবং যে সকল যৌগের মধ্যে কার্বন পরমাণুগুলির মধ্যে এক বন্ধন দ্বারা যুক্ত তাদের সম্পৃক্ত বলে বা স্যাচুরেটেড। এটা আনস্যাচুরেটেড মানে একটি কার্বন আর একটি কার্বন, তার মধ্যে যদি একটি এই হাতটা থাকে, একটি বন্ধন দ্বারা যুক্ত থাকে, একটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, একটি কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলবো সম্পৃক্ত, স্যাচুরেটেড। ঠিক আছে, স্যাচুরেটেড এটা। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে হয়ে যাবে অসম্পৃক্ত যৌগ বা আনস্যাচুরেটেড। দুটি কার্বন পরমাণুর মধ্যে, এই যে দুটো কার্বন পরমাণু, এর মধ্যে দুটো থাকতে পারে অথবা 1 2 3 এরকম থাকতে পারে। এই বন্ধনগুলো যদি দুটো বা তিনটে থাকে তাহলে বলবো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। এরা মানে দুটো বা তিনটে বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর একটা থাকলে সেটাকে বলবো স্যাচুরেটেড, একটা হলে স্যাচুরেটেড আর দুটো হলে আনস্যাচুরেটেড। ঠিক আছে, দুটো বা তিনটে। ক্যাটিনেশন ধর্মের এই পরিমাণে ব্যাপকতা কার্বন ছাড়া অন্য কোনো মৌলের মধ্যে দেখাই যায় না। হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সিলিকন যে যৌগগুলো উৎপন্ন করে তাদের শৃঙ্খলে সর্বোচ্চ 7টি থেকে 8টি পরমাণু থাকলেও এই যৌগগুলি ভীষণভাবে সক্রিয় হয়। এই কারণে আমরা এত বিশাল সংখ্যক যৌগ দেখতে পাই যাদের মধ্যে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে সমযোজী বন্ধন যুক্ত করে। আমরা পরিবেশে অনেক কার্বন যৌগ দেখতে পাবো যেগুলোতে এরকম বন্ড থাকবে, দুটো কার্বন এরকম থাকবে অথবা এরকম থাকবে। তো সব থেকে স্যাচুরেটেড মানে রিঅ্যাকশন করবেই না প্রায়, সেগুলো হলো এগুলো একটা সম্পৃক্ত, আর 2 বা 3 এরা হলো অসম্পৃক্ত। অসম্পৃক্ত হলে আনস্যাচুরেটেড, তার মানে রিঅ্যাক্ট করবে, এরা বেশি পরিমাণে রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, একটা হলে স্যাচুরেটেড। কার্বনের যোজ্যতা 4, মানে 4টা ইলেকট্রন থাকে আর 4টে প্রয়োজন বা 4টে ছেড়ে দিতে হবে, তাই 4 তার যোজ্যতা। তাই এটি অন্য 4টি কার্বন পরমাণুর সাথে বা 4টি একযোজী পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে পারে। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন এবং অন্যান্য বহু মৌলের সাথে কার্বন যে যৌগগুলো উৎপন্ন করে তাদের নির্দিষ্ট কিছু ধর্ম থাকে যেগুলো অণুটিতে উপস্থিত কার্বন ভিন্ন অন্যান্য মৌলের উপস্থিতির উপর নির্ভর করে। ঠিক আছে, বৃহৎ পরমাণু যুক্ত মৌলগুলো যে সকল বন্ধন তৈরি করে সেগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়। ঠিক আছে, জৈব যৌগটা আমরা পড়ব, অর্গানিক কম্পাউন্ড। কি বলছে? চতুর্যোজতা এবং ক্যাটিনেশন। ক্যাটিনেশন সমযোজী যে বন্ধন তৈরি করতে পারে কার্বন, সেই ধর্মটা ক্যাটিনেশন বলে। এই দুটো চরিত্রগত বৈশিষ্ট্য কার্বনের মধ্যে একসাথে দেখা যায় বলেই এটি এত বিশাল সংখ্যক যৌগ তৈরি করে। মানে বিশাল সংখ্যক যৌগ তৈরি করা, কার্বন যে এতগুলো অনেক যৌগ তৈরি করছে আমাদের পৃথিবীতে, তার কারণ হলো তার চতুর্যোজতা এবং ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, এটা মনে রাখবে কি কারণে তৈরি করে, ক্যাটিনেশন ধর্ম এবং চতুর্যোজতার জন্য।
এদের বেশি কিছু সংখ্যক যৌগে কার্বন ভিন্ন অন্যান্য পরমাণু বা পরমাণু পুঞ্জ কার্বন শৃঙ্খলের ভিন্ন ভিন্ন অংশে উপস্থিত থাকে। প্রথম দিকে এই যৌগগুলো প্রাকৃতিক বস্তু থেকে সংশ্লেষিত করা হয়েছিল। মনে করা হতো এই সকল কার্বন গঠিত যৌগ বা জৈব যৌগকে জীব জগৎ এর মধ্যে থেকে তৈরি করা সম্ভব। ঠিক আছে, এখানে কিছু আর নেই। এখানে মেন কোশ্চেনটা আমরা এই পেলাম, ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এতগুলো যৌগ তৈরি করার কারণ কি কার্বনের? এই দুটো কারণ, ঠিক আছে, চতুর্যোজতা আর ক্যাটিনেশন। এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত কার্বন যৌগ সমূহ, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, এইবার তোমরা বলো দেখি এটা হলে কি হবে? এটা হবে স্যাচুরেটেড, একটা থাকলে স্যাচুরেটেড, আর দুটো বা তিনটা থাকলে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। তো কি বলা হয়েছে? কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি এমন একটি যৌগ হলো ইথেন, C2H6। এখানে দেখো C2H6 কে বোঝানো হয়েছে এইভাবে, C আর C এর যে পরমাণুগুলো সে ক্রস চিহ্ন দিয়ে, এগুলো ক্রস, এক্স নয় কিন্তু, হ্যাঁ, ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, ক্রস ক্রস ক্রস। এবার হাইড্রোজেন আসলো, একটা আসলো, তাহলে এই কার্বনটা কটা হলো? 2 2 4 5 6 7 8। এ কি করছে? এখানে আরেকটা হাইড্রোজেন না নিয়ে সে কার্বন আরেকটা নিয়ে নিচ্ছে, এই কার্বন আবার আরো তিনটা হাইড্রোজেন নিয়ে এইভাবে নতুন যৌগ তৈরি করছে ইথেন, যার সংকেত C2H6। তার হাতগুলো কিরকম হবে জানো? C C 1 2 3 1 2 3, আর এটা 4। ঠিক আছে, H H H H H H, তাহলে কি হচ্ছে? C2, দুটো C, 1 2 3 4 5 6, 6টা H, এই যে C2H6 এই জিনিসটা তৈরি করে ফেলবো। এটাকে আমরা বলি ইথেন। কার্বন আর কার্বনের মধ্যে কটা আছে বন্ড? একটা বন্ড আছে কিন্তু, তাহলে এটা হলো স্যাচুরেটেড, সম্পৃক্ত। ঠিক আছে, এই যে দেখো এই জিনিসটা বোঝানো হয়েছে, সম্পৃক্ত। ইথেন হলো একটা সম্পৃক্ত। তাহলে ইথেনের সংকেত অনেক সময় পরীক্ষা থাকে, ইথেনের রাসায়নিক সংকেতটা মুখস্থ করবে C2H6। ওকে, একই রকম ভাবে প্রোপেন আমরা আঁকতে পারি ইলেকট্রন ডট। ঠিক আছে, এই যে ছবিটা এটা আমরা আঁকতে পারি। প্রোপেনের সংকেত হলো C3H8, C3H8, C3H8। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি আরো একটি যৌগের সংকেত হলো C2H4, যার সংকেত হলো ইথিন। ইথেন আর ইথিন কিন্তু আলাদা। C2H6 হলো ইথেন, আর ইথিন হলে C2H4 হবে। C2H4 এর জিনিসটা কিরকম হবে? এইটা সংকেত হবে। এটা কিন্তু মানে ধাপ কিভাবে তৈরি করছি এই ধাপটা দেখানো হচ্ছে। ধাপ একে এটা করলাম, তারপর এটা করলাম, তারপর এটা করলাম, কারণ আমাকে কার্বনের 4টে হাত মেলাতেই হবে। এই কার্বনটা কটা হাত? 1 2 3 4। এই কার্বনটা কত? 1 2 3 4। মানে এই যে দুটো আছে এটা ভাগাভাগি করছে এই কার্বন দুটো, আর এই হাতটাকে এই হাইড্রোজেন আর এই কার্বন ভাগাভাগি করছে এই হাতটাকে, মানে এখানে দুটো করে আছে। ঠিক আছে, হাতগুলো মানে দুটো করে ইলেকট্রন। ওকে, এই কার্বন আর এই হাইড্রোজেন এই হাতটাকে ভাগাভাগি করছে, এই যে এভাবে দুটো দুটো করে আছে, দুটো 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 দুটো। এবার গুণে দেখো, হাইড্রোজেন সব ক্ষেত্রেই দুটো হবে, আর কার্বন দুটো কার্বনেরই এক একজনে 8টা 8টা করে হবে। 2 2 4 5 6 7 8। দেখো এই কার্বনের জন্য 2 2 4 5 6 7, কারণ এই যে এই 4টে কার্বন আছে এটা তো এই দুজনের মধ্যে ভাগ হচ্ছে, দুজনেই ইউজ করবে কমনলি ওটা, ওই 4টে। ঠিক আছে, তো এইভাবে ইউজ হচ্ছে। এটা হয়ে যাচ্ছে C2H4 ইথিনের সংকেত। সংকেতগুলো পড়বে, সংকেতগুলো ডাইরেক্ট থাকে। ঠিক আছে, ইথাইন C2H2, এখানে একদম ডাইরেক্ট মুখস্থ করা ছাড়া কিছু নেই। ইথাইন হলো C2H2। ওকে, শৃঙ্খলা শাখা বলয়, চেইনস ব্রাঞ্চেস এন্ড রিংস। ঠিক আছে, এই যে এখানে খুব ভালোভাবে সাজিয়ে দেওয়া আছে। মিথেন CH4, যেটা আমি বললাম CH4 চারটে। এবার ইথেন C2H6, ইথেন এইভাবে গঠনটা হবে। প্রোপেন C3H8, বিউটেন। আচ্ছা, তোমাদেরকে আমি কিছুদিন আগে পড়ালাম যে প্রোপেন বিউটেন আমরা কোথায় দেখতে পাই? গ্যাসে, রান্নার গ্যাস যে থাকে সেখানে কিন্তু প্রোপেন বিউটেন থাকে, আর লাইটার যে ইউজ করা হয় সেখানে কিন্তু বিউটেন থাকে। ওকে, চলো আমরা আরেকবার বিউটেনের গঠন লক্ষ্য করি। বিউটেন
বিউটেনটা কি কি ছিল সংকেতটা C4H10। তো কিভাবে চারটে কার্বন লিখে দেবো, যটা কার্বন থাকবো লিখে দেবো, তারকে বন্ড দিয়ে যুক্ত করলাম এবং প্রত্যেকটা কার্বনে 8টা করে হচ্ছে কিনা সেটা আমরা মানে 8টা মানে 4টে হাত, একটা হাত মানে দুটো করে ইলেকট্রন, আমি বলে দিয়েছিলাম দুটো করে দুটো করে দুটো দুটো দুটো, এগুলো তোমরা গুনে দেখবে তাহলে নিজেরা স্যাটিসফাইড হবে। সবগুলোরই 8টা করে হবে আর হাইড্রোজেন গুলো দুটো করে হবে, ঠিক আছে, সব ক্ষেত্রেই হবে এরকম। তো এগুলো আর নতুন করে দেখার কিছু নেই, ঠিক আছে। C6 আর H কত, এটা H12, C6H12। উদাহরণস্বরূপ সাইক্লোহেক্সেন, এটাকে বলে সাইক্লোহেক্সেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে পরীক্ষা থাকবে C6H12। এই যৌগটির নাম কি, এটা হবে সাইক্লোহেক্সেন আণবিক সংকেত, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা যৌগ হলো বেনজিন, C6H6। অবশ্যই বারবার মনে রাখবে, C6H6 হলো বেনজিন, বেনজিনের সংকেত হলো C6H6। কিভাবে হয়, এই যে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পারি, গঠন সংকেতটা হলো এরকম C6H6 বেনজিন, খুব মনে রাখবে, খুব থাকে এটা। এগুলো যেহেতু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি তাই এগুলোকে হাইড্রোকার্বন বলি, হাইড্রো এবং কার্বন, হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি এই যৌগগুলো, ঠিক আছে। বেনজিন হলো একটা হাইড্রোকার্বন, বেনজিন বিভিন্ন কাজে ইউজ করা হয়, খুব একটা ইম্পর্টেন্ট একটা যৌগ, ঠিক আছে। এদের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলিকে অ্যালকেন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের মধ্যে একটি বা একাধিক দ্বিবন্ধন উপস্থিত থাকে তাদেরকে বলা হয় অ্যালকিন। যাদের মধ্যে এক বা একাধিক ত্রিবন্ধন থাকে অ্যালকাইন। তার মানে কি হলো, এদের মধ্যে সম্পৃক্ত, যদি সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়, ঠিক আছে, মানে একটা কার্বন আর কার্বনের মধ্যে একটা থাকে, সম্পৃক্ত হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলি অ্যালকেন, ঠিক আছে। এবার দুটো যদি বন্ড থাকে কার্বনের মধ্যে, কার্বনের মধ্যে যদি দুটো থাকে, অসম্পৃক্ত হয়, দুটো বন্ড, এই দেখো এক বা একাধিক দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন, তাহলে অ্যালকিন বলবো। তাহলে একটা থাকলে অ্যালকেন, দুটো বন্ড যদি থাকে কার্বন কার্বনের মধ্যে তাহলে অ্যালকিন, আর তিনটা যদি থাকে অ্যালকাইন, তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, 1 2 3 1 2 3 এভাবে মনে রাখবে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, কেন কিন কাইন, কেন কিন কাইন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখতে হবে। আর তার মধ্যে এই দুটো অবশ্যই অসম্পৃক্ত, কারণ দুটো অথবা তিনটে থাকলে এরা হচ্ছে অসম্পৃক্ত, আর একটা যদি থাকে তো সেটা হচ্ছে সম্পৃক্ত, ওকে। তো সেটা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা কি পড়লাম এখানে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ভুলিয়ে যাবে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। অ্যালকিন কাকে বলবো এখন যদি বলি, তাহলে দ্বিবন্ধন যদি থাকে, অসম্পৃক্ত দ্বিবন্ধন হাইড্রোকার্বন, তাহলে সেটাকে আমরা বলছি অ্যালকিন। অ্যালকাইন ত্রিবন্ধন থাকলে, আর এক বন্ধন থাকলে অ্যালকেন। জিনিসটা খুব গোলমেলে কিন্তু, হ্যাঁ, বারবার পড়তে হবে। কার্বন একজন বন্ধুর সমতুল্য মৌল হিসেবে ধরা যেতে পারে। এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র কার্বন হাইড্রোজেন সমন্বিত যৌগগুলোর প্রতি নজর দিচ্ছিলাম, কিন্তু হ্যালোজেন সমূহ, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই যে কার্বন যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছিল, এগুলোতে হাইড্রোজেন 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 থাকছিল, সেগুলোতে অন্য মৌলও তো বসতে পারে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সালফার আছে, এরাও বসে তৈরি করতে পারে। হাইড্রোকার্বন ছাড়াও আমরা অন্য জিনিসগুলো বন্ধ তৈরি করতে পারে, ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। এইবার গ্রুপ থাকে, ঠিক আছে, কার্যকরী মূলকের সংকেত। একটি হাইড্রোকার্বন শৃঙ্খলের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে এই সমস্ত মৌলগুলির দ্বারা প্রতিস্থাপিত করা যায়, কিন্তু লক্ষ্য রাখতে হয় কার্বনের 4টি যোজ্যতায় যেন পূর্ণতা পায়। এই সকল যৌগে যে মৌলটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাকে হেটেরো পরমাণু বলে। হাইড্রোজেনকে পরমাণু প্রতিস্থাপিত করে মানে এক্সচেঞ্জ করবে, ও জায়গায় গিয়ে ও বসে যাবে, তো যে পরমাণুটা বসবে তাকে হেটেরো পরমাণু বলে। এই সকল হেটেরো পরমাণুগুলি কিছু সংখ্যক কার্যকরী মূলকের মধ্যেও উপস্থিত থাকে। সোজা কথা, গ্রুপ থাকে কিছু, ঠিক আছে, গ্রুপ থাকে, গ্রুপগুলোকে আমাকে পরীক্ষায় যেভাবে থাকবে আমরা সেইভাবে পড়ে যাব, ওকে। গ্রুপ থাকে, হেটেরো পরমাণু, ক্লোরিন বা ব্রোমিন, ক্লোরিন বা ব্রোমিন, এটা হচ্ছে ব্রোমিনের সংকেত, এটা হচ্ছে ক্লোরিনের সংকেত।
এবার এদের যৌগের সংখ্যা কি আছে হ্যালো ক্লোরো ব্রোমা অ্যালকেন। কিভাবে কোশ্চেন থাকবে আমি বলে দিচ্ছি। হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপক হিসেবে ক্লোরিন ব্রোমিন থাকে। এরকম বলে দিবে OH, অথবা বলে দিবে অ্যালকোহল তৈরিকারী গ্রুপটি কি। অ্যালকোহল তৈরিকারী গ্রুপটি হলো OH। অপশনে থাকবে এরকম CHO থাকবে, OH থাকবে, COOH থাকবে, হ্যাঁ Cl থাকবে, অনেক কিছু থাকবে। আর উপরে দিয়ে দিবে যে অ্যালকোহল তৈরিকারী গ্রুপটির নাম, গ্রুপটির সংকেত বলো। তখন এইটা OH হলো অ্যালকোহল তৈরিকারী গ্রুপ। মানে যেই যৌগের মধ্যে OH টা থাকবে এইভাবেই থাকবে পর পর OH, ওকে, তো সেটা হয়ে যাবে অ্যালকোহল। অ্যালডিহাইড হলে CHO এইভাবে দিবে না, CHO এইভাবে দেবে, ঠিক আছে। CO এটা হচ্ছে কিটোন, আর কার্বক্সিলিক অ্যাসিড COOH এইভাবে থাকবে, ঠিক আছে। অপশনে এইভাবে থাকবে। অপশনে কিভাবে থাকবে আমি আরেকবার বলে দিচ্ছি জিনিসটা। না এইভাবে আমরা দেখব, এটা তো লেখাই আছে যেভাবে বলছি, যেভাবে লেখা আছে এইভাবে থাকবে। এটা অ্যালকোহল তৈরিকারী গ্রুপ, অ্যালডিহাইড তৈরিকারী গ্রুপ হচ্ছে CHO এইভাবে থাকবে অপশনে। কিটোন CO এইভাবে থাকবে, COOH এইভাবে থাকবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা কি পাচ্ছি অ্যালকোহল OH, অ্যালডিহাইড CHO, অ্যালডিহাইড CHO, ঠিক আছে। কিটোন হলে CO, কার্বক্সিলিক অ্যাসিড হলো COOH। এগুলো মুখস্থ করতে হবে, এটা থাকে পরীক্ষায়, ঠিক আছে। সমকোণীয় বা হোমোলোগাস সিরিজ আমরা দেখেছি যে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের কার্বন শৃঙ্খল তৈরি করতে পারে। এই শৃঙ্খলগুলিতে শাখাযুক্ত হতে পারে। শৃঙ্খলগুলিতে উপস্থিত হাইড্রোজেন পরমাণু বা অন্যান্য পরমাণুগুলোকে উপরে বর্ণিত যে কোনো কার্যকরী মূলক দ্বারা প্রতিস্থাপিত করা যায়। কার্বন গঠিত যৌগগুলির মধ্যে যৌগটিতে উপস্থিত কার্যকরী মূলক যেমন অ্যালকোহল বা OH যেটা আমরা বললাম, তা সেই কার্বন শৃঙ্খলটির দৈর্ঘ্য যাই হোক না কেন। উদাহরণস্বরূপ CH3OH, মানে এটা কিভাবে হলো, CH4 ছিল মনে আছে মিথেনের সংকেত, তো বলছে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এই গ্রুপগুলো, এই যে OH গ্রুপ, CHO গ্রুপ, COOH গ্রুপ, কিটোন গ্রুপ, এরা প্রতিস্থাপিত করে নতুন যৌগ তৈরি করবে। কিভাবে, CH4 আছে, একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবে, কি করবে CH3, আর একটা হাইড্রোজেনকে সরিয়ে সে OH অ্যালকোহল গ্রুপ ঢুকে যাবে, দিয়ে CH3OH গঠন করবে, ঠিক আছে। C2H6 ছিল, সেই একটা 6 নাম্বার হাইড্রোজেনটাকে তুলে দিয়ে OH গ্রুপ ঢুকে গেল। C3H8 ছিল, সে 8টাকে মানে 8 নাম্বার হাইড্রোজেনটাকে তুলে দিয়ে 7টা হাইড্রোজেন হয়ে গেল আর OH গ্রুপ ঢুকে গেল ওখানে এসে, ওকে। এই গ্রুপগুলো ঢুকে একটা নতুন নতুন যৌগ তৈরি করবে, এটাই বলা হয়েছে প্রতিস্থাপিত, মানে তাকে সরিয়ে দিয়ে সে ওই জায়গাটায় বসে যাবে। কি হাইড্রোজেন গুলো কি করবে, কার্বনকে কিন্তু করতে পারবে না, কারণ কার্বনেরই তো এরিয়া, ওই তো হেড, ওকে সরাতে পারবে না। হাইড্রোজেন যে আছে ওকে প্রতিস্থাপিত করবে, সরিয়ে দিয়ে গ্রুপগুলো ঢুকে নতুন যৌগ তৈরি করবে, ওকে। তো CH4 এবং C2H6 এর মধ্যে CH2 একক পরমাণু পুঞ্জের ব্যবধান থাকে, ঠিক আছে। ব্যবধানটা কি CH2, বুঝতে পারছো। CH4 আর C2H6 এর মধ্যে পার্থক্য কি, C একটা C বেশি আছে আর দুটো H বেশি, CH2, ওইটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। যৌগগুলিতে উপস্থিত কার্বন হাইড্রোজেন পরমাণুর মধ্যে কোনো সম্পর্ক তোমরা লক্ষ্য করেছো কি, হ্যাঁ। অ্যালকিনের সাধারণ সংকেত, এটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। অ্যালকিন যেগুলো থাকে, একটু আগে বললাম অ্যালকিন আর কাইন, তাই তো, এই জিনিসটাই তো বললাম আমরা এখনই। এই জিনিসটা ভালো করলে কিন কি হয় না, এখানে থাকে একটা এরকম বন্ড থাকে, কিনের ক্ষেত্রে থাকে দুটো, আর এর ক্ষেত্রে তিনটে, ঠিক আছে। এবার মনে পড়ছে অ্যালকাইন না অ্যালকিন বলছে, অ্যালকিন মানে এটা, মানে দুটো বন্ড থাকবে কার্বন কার্বনের মধ্যে, তাদের সাধারণ সংকেতটা কি হবে, মানে ডাইরেক্ট তোমরা মুখস্থ করবে অ্যালকিনের সাধারণ সংকেত কি, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এইখানে এই হিসাবে হবে, n এর মান যতই বসাও
এইচ এর এখানে তার 2 গুণ বসবে 2n, n এর মান যদি 2 বসাও তাহলে 2 বসালাম H2n, 2 দুগুণে 4 C2H4 হবে। এগুলো হবে অ্যালকিন। অ্যালকিনের সংকেত হচ্ছে CN, সাধারণ সংকেত। অবশ্যই মনে রাখতে হবে, এটা পরীক্ষায় এরকমই দিয়ে দেয় যে অ্যালকিনের সাধারণ সংকেতটি কি হবে, CnH2n হবে। অ্যালকিন CnH2n, ঠিক আছে, CnH2n। ওকে, তাহলে এটি কি ধরনের যৌগ? এটা কিন্তু অ্যালকিন। Cn আছে, H2n দেখো এর 2 গুণ, এর 2 গুণ, এর 2 গুণ, তাহলে অ্যালকিন। এগুলো কিন, এটা যা হবে এটা তার 2 গুণ হচ্ছে। CnH2n এই সংকেতটা ফলো করছে, তাহলে এটা হলো অ্যালকিন যৌগ, ঠিক আছে। আর এরা কি করছে, C4H10 একই সংকেত বহন করছে, CnH2n+2, 4 দুগুণে 8, 2 10, CnH2n+2, প্রোপেন বিউটেন। এরা এইটা সংকেত মানে ফলো করছে, ঠিক আছে। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত CnH2n, আমরা এটাই পেলাম কিন্তু, ঠিক আছে। কার্বন যৌগের নামকরণ, নামকরণটা একটা ইম্পর্টেন্ট। উপসর্গ বা পূর্বপদ প্রত্যয় পরবর্তী পদ দ্বারা করা হয়। যৌগটিতে উপস্থিত কার্বন পরমাণু সংখ্যা শনাক্ত করো। যে যৌগটিতে 3টি কার্বন পরমাণু, সেটির নাম অবশ্যই প্রোপেন হবে, মানে 3টি কার্বন পরমাণু বর্তমান। কার্বনের 3টে পরমাণু যেই যৌগে বর্তমান তাকে প্রোপেন বলবো, 1 নাম্বার। 2 নাম্বার, যৌগটিতে যদি কোনো কার্যকরী মূলক উপস্থিত থাকে তবে যৌগটির নামের মধ্যে হয় উপসর্গ বা প্রত্যয় যোগ করে মূলকটিকে নির্দেশ করতে হবে, ঠিক আছে। কার্যকরী মূলকের ইংরেজি নামকে প্রত্যয় হিসেবে দিতে হবে। কার্যকরী মূলকের এই প্রত্যয়টি যদি এই, আই, ও, ইউ ইত্যাদি ভাওয়েল দ্বারা শুরু হয় তবে কার্বন শৃঙ্খলে ইংরেজি নামের এগুলো খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ এখন এগুলো তোমরা শিখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। প্রোপেন, প্রোপিন, প্রোপন এসব করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা সূত্র আর কি, যে তোমাকে সংকেত দিয়ে দিল CH4, এটার নামটা কি হবে, কিভাবে নামটা তৈরি হবে, সেই প্রসেসটাই বলা আছে, ঠিক আছে। কার্বন শৃঙ্খলটি যদি অসম্পৃক্ত হয় তবে শৃঙ্খলটি ইংরেজি নামের শেষে এন আসে, এন এর পরিবর্তে ইন আসে বা আইন লেখা হয়। উদাহরণস্বরূপ দ্বিবন্ধনযুক্ত 3টি কার্বন পরমাণু বিশিষ্ট শৃঙ্খলটিকে প্রোপিন বলা হয় এবং ত্রিবন্ধন উপস্থিত থাকলে প্রোপাইন বলা হয়। মানে আইন, ত্রিবন্ধন থাকলে আইন, ইন হবে 2টো থাকলে, আর এন হবে 1টা থাকলে, ঠিক আছে। কেন মিথেন, এন, এন আসছে তো, একটা বন্ধন আছে না এখানে, কার্বন একটাই আছে, সেই কারণে এন দেওয়া আছে। এবার বেশি ডিটেলস আমি পড়াচ্ছি না, কারণ অর্গানিক কেমিস্ট্রি তো মাথাটা গুলিয়ে যাবে সবকিছু, যেটুকু দরকার সেগুলোই পড়া। হ্যালো অ্যালকেন, উপসর্গ ক্লোরো, ব্রোমো ইত্যাদি দিয়ে, ক্লোরো মানে ক্লোরিন, ব্রোমিন, তোমরা জানো এগুলো একটা হ্যালোজেন মৌল, ঠিক আছে। তো এগুলোকে হ্যালো উপসর্গ মানে প্রথমে বসবে আর কি। এই যে দেখো যেরকম নাম হলো ক্লোরো প্রোপেন, ব্রোমো প্রোপেন, উপসর্গ মানে প্রথমে বসে, ঠিক আছে। অ্যালকোহল, আনল, অল, অল এই জিনিসটা বসে, প্রত্যয়টা হলো অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে অল বসে, ওই যখন থাকবে তখন অল জিনিসটা আসবে, ঠিক আছে। প্রোপানল, অ্যালডিহাইডে এল আসে, এল। প্রোপানেল, কিটোনে ওন আসে, প্রোপানন। এই জিনিসগুলো বোঝানো হয়েছে এখানে, আর কিছুই না। মানে এখানে কি কিরকম থাকবে এই জিনিসটা, কোশ্চেনটা এরকম থাকে যে সংকেতটা দিয়ে দেবে, ঠিক আছে। ধরো এটাই দিয়ে দিল, তখন বলবে যে এর নামকরণে শেষে প্রত্যয়টা কি ইউজ হবে, অল হবে, এটা অপশনে দেওয়া থাকবে অল, ঠিক আছে। তখন সেটা তোমাকে অপশন থেকে টিক করতে হবে। অল, এল, ওন থাকবে, তখন অল এল এর মধ্যে গন্ডগোল লেগে যাবে। সুতরাং এই গ্রুপগুলোকে আমাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে CHO গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ CHO, আর অ্যালকোহলের গ্রুপ হচ্ছে OH, আর কিটোন হচ্ছে CO, তাই তো।
তো সিও যখন থাকবে তখন নামের শেষে ওন আসবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল আসবে, আর অ্যালকোহলের ক্ষেত্রে অল আসবে। ঠিক আছে, এগুলো মনে রাখার, এটা হাস্যকর জিনিস কিন্তু কিছু করার নেই। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড আসবে, প্রোপানোইক অ্যাসিড যেরকম নাম, ওইক অ্যাসিড যখন থাকবে তখন গ্রুপটা থাকবে COOH, মানে নাম দিয়ে দিবে প্রোপানোইক অ্যাসিড। এইটির মধ্যে কি গ্রুপ এই সংকেত তোমাকে দেবে না, শুধু নামটা দিয়ে দেবে প্রোপানোইক অ্যাসিড, এর মধ্যে কি গ্রুপ আছে, তখন নোইক ওইক অ্যাসিড, এটা দেখে তোমাকে বুঝতে হবে যে কার্বক্সিলিক অ্যাসিড আছে এর মধ্যে, তার গ্রুপ COOH। ঠিক আছে, অল যদি থাকে তাহলে নল, অল থাকছে তাই সেখানে অ্যালকোহল গ্রুপ OH গ্রুপ থাকবে, অ্যাল থাকলে অ্যালডিহাইড CHO গ্রুপ থাকবে, ওন থাকলে নন কিটোন গ্রুপ। ঠিক আছে, প্রোপিন ইন অ্যালকিন CH2 গ্রুপ। ঠিক আছে, এটা CH আইন, এইভাবে থাকবে সব। ঠিক আছে, তো আজকে অনেকগুলো হলো, এরপর আমরা দহন এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে, তোমরা অবশ্যই বারবার করে বলছি জিনিসটা পড়বে, খুব গুলিয়ে যায় নাম, ইন অ্যান আইন এগুলো খুব, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন খুব গন্ডগোল হয়, সুতরাং পড়বে। ঠিক আছে, ধন্যবাদ।